এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা। শপিং পলিথিন ব্যাগ 95-এ এটা আইন করে বন্ধ করা হয়। এরপরে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন গত সপ্তাহে আমি একটা নদী খনন করতে গিয়ে দেখলাম যে প্রায় কয়েক হাজার মন শুধু পলিথিনই হবে। তো পলিথিনের অবস্থাটা এরকম হয়েছে যে শুধু আপনারা পলিথিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন, তার চেয়ে পলিথিনের যে ইনগ্রেডিয়েন্ট আমদানি করা হয় এই যে মূল জায়গায়, এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা। আর সেকেন্ড হচ্ছে কি ব্রিকফিল্ডের যে বিষয়টা, শুধু পরিবেশের ক্ষতির সাথে সাথে আমার এলাকায় আমি খেয়াল করে দেখলাম যে কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন। কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়, কিন্তু এটা এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছে না। আরেকটা হচ্ছে কি আপনাদের পরিবেশ বিভাগের যে ছাড়পত্র, আমার বিবেচনায় আমি আমার এলাকাতে খেয়াল করে দেখেছি যে এই ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায়। এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বা শক্তিশালী অবস্থানে যাবেন কিনা। মানে স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য একজন ব্যারিস্টারও, উনি একটি প্রশ্নের সুযোগে 3টি প্রশ্ন করেছেন। সুতরাং আমি খুব দ্রুত সেই 3টি প্রশ্নের জবাব দিব। প্রথমে হচ্ছে পরিবেশ ছাড়পত্র সহজীকরণ, সেটি আমাদের টার্গেটে আছে এবং আমি আমাদের সাথে জানাচ্ছি মাননীয় স্পিকার, আজকেই আমাদের মন্ত্রণালয় এবং A2I সহজভাবে আমি আসছি, আমরা একটি MOU সই করেছি যেখানে এই বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের 4টি শ্রেণী আছে, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এবং সবুজের যে ছাড়পত্রটা আছে সেটাকে আমরা আরো কিভাবে সহজে একটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে পারা যায় কিনা। আমি জানি এখানে অনেক অভিযোগ আছে, দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে, এই বিষয়টি আমরা দেখছি। যেহেতু আপনি ইট ভাটার যে কথাটি বললেন, আগের এক প্রশ্নের জবাবে আমি বলেছি, সুনির্দিষ্টভাবে আপনাকে আবারও তথ্যটা দিচ্ছি। বাংলাদেশে প্রতি বছর 13 কোটি মেট্রিক টন কৃষি মাটি আমরা ব্যবহার করছি এই ইট ভাটার জন্য, এবং সেটার খাদ্য নিরাপত্তার উপর একটা প্রভাব আছে। তবে সেই সমাধানটা আমরা যেটা দিচ্ছি, আমরা এখন ব্লক দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। এবং আরেকটা আপনার যে প্রশ্নটি ছিল সেটা মাননীয় স্পিকার, যেহেতু সময় কম, আমি ওনার সাথে কথা বলে সেই প্রশ্নের জবাবটি দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। স্পিকার, মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড, মিউনিক জার্মানিতে মাইলর ইওর অনার, এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায়, যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন। আমি প্রশ্নতে আসতেছি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের চুনারঘাট এবং মাধবপুর 2টা উপজেলা, মাধবপুরে সেম জনসংখ্যা, ভোটার 2.5 লাখ করে আছে, 5 লাখ। মাধবপুরে 7টা পুলিশ ফাঁড়ি, আর চুনারঘাটে যেটাতে আমার বাড়ি, এখানে 17টা চা বাগান আছে, 2টা রিজার্ভ ফরেস্ট আছে, 2টাই হচ্ছে কি খুবই পপুলার রিজার্ভ ফরেস্ট, অথচ একটা ফাঁড়িও নাই। আপনারা যে নীতির কথা বলতেছেন যে পুলিশ ফাঁড়ির বিদ্যমান নীতিমালা, আমি একটু জানতে চাই মাননীয় মন্ত্রীর কাছে যে এই নীতিমালার আওতায় কি করলে অন্তত 7টার পাশে আমার অন্তত চা বাগানের শ্রমিকদের জন্য 1টা বা 2টা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আগে বলেছি মাননীয় স্পিকার, যেখানে প্রয়োজন আমরা সেখানেই কিন্তু পুলিশ বাহিনী নিয়োগ করি, যেখানে প্রয়োজন তদন্ত কেন্দ্র করছি, যেখানে প্রয়োজন আমরা থানার ব্যবস্থা নিচ্ছি, যেখানে প্রয়োজন তাৎক্ষণিক আমরা ক্যাম্পের ব্যবস্থা করছি। এই জায়গায় যদি প্রয়োজন হয়, মানে দেখা দিলে নিশ্চয়ই আমরা এগুলি করব। আমাদের এটারও একটা নীতিমালা আমাদের রয়েছে, আপনার মাননীয় সংসদ সদস্য এটা এসপির মাধ্যমে যদি আমাদেরকে ফরওয়ার্ড করেন, আমরা সেগুলো আমরা ব্যবস্থা নেব। আর আমি মনে করি ওই এলাকার খুব সুন্দর অবস্থায় রয়েছে, আইন শৃঙ্খলা ভালো আছে। তারপরে যদি মাননীয় সংসদ সদস্য উত্থাপন করেছেন, আমরা এটা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন, ওনার পেজে একাধিক ভিডিও এমন আছে এবং কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন যখন নভেম্বরের 1 তারিখে 2022 সালে এই মামলাটি কোর্টে এনেছিলেন, তিনি কিন্তু কোর্টের উপর পূর্ণ আস্থা দেখিয়ে এই মামলাটি এনেছিলেন যে কোর্ট নিরপেক্ষ একটি জাজমেন্ট দিবে। একটি মামলা যখন কোর্টে চলে আসে, সেখানে সেই মামলাটি কোর্টের আওতায় আসার পরে অল
দ্য ডকুমেন্টস ইন দ্য ম্যাটার অ্যান্ড সব রকম প্রসিডিং এটা কিন্তু কোর্টের প্রপার্টি এবং প্রিভিলেজড আইটেমস হয়ে যায়। যে কোনো এফিডেভিট প্রত্যেকটি পার্টির উপরে সার্ভ করা কিন্তু যে কোনো একটি মামলার প্রত্যেকটি পার্টির একটি দায়িত্ব, এটা বার কাউন্সিল রুলসেও আছে। এবং এই যে মামলার যে ডকুমেন্টসগুলো আমরা প্রত্যেকটি পার্টিকে দিয়ে থাকি, এটা আপনারা এফিডেভিটে আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু একটি প্রিভিলেজ ডকুমেন্ট যেগুলো কোর্টে থাকবে। কোর্টে ডিলিংয়ের পরে কিন্তু এগুলোকে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারবো এবং নেতিবাচক বিবেচনায় এগুলোকে আনা হবে সাধারণ মানুষের। তবে তিনি যে কাজটি করলেন, আমরা যখন 23 তারিখে এটা এসিসি অ্যান্টি করাপশন কমিশন এটাকে যখন তাদের নজরে এফিডেভিটে আনলেন, তিনি ডিরেক্টলি লাইভে যে এটা নিয়ে কথা বললেন এবং কিছু আংশিক পার্ট এখানে উনি তুলে ধরলেন, এটা নিয়ে কথা বললেন, এটা নিয়ে বিবেচনা করলেন। এটা নিয়ে আসলে কোনো প্রবলেম তখন হতো না যদি উনি কোনো মামলা ইনিশিয়েশন না করতেন। মামলায় আসার কারণে এই লাইভটার মাধ্যমে তিনি দুটো জিনিস প্রমাণ করলেন। একটি হচ্ছে তিনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি আমি জানি না, প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি সেটাও জানি না, কিন্তু এই দুটোর যে কোনো একটি করছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছেন না তিনি। এবং সেকেন্ড হচ্ছেন তিনি অবশ্যই যখন এই কথাগুলো উঠে তুলে ধরেছেন তার একটি, আমি একটু আসছি একটা মিনিট, যে আজকে আমাদের আইনজীবী এটা বলেছেন এবং উনি কিছু কেসের মাধ্যমে এগুলো ব্যাখ্যা দিয়েছেন, সিনিয়র অ্যাডভোকেট প্রবীণ যোগী স্যার এটা বলেছেন। এবং ইনি সেকেন্ড জিনিস যেটা উনি করেছেন, উনি আসলে মহামান্য আদালতের উপরে একটি আস্থার অভাব দেখিয়েছেন। আদালতের কাছে আছেন, ওনার বিবেচনা করে দেখবেন। তার আগে যদি তিনি একটা পাবলিক হিয়ারিংয়ে যেতে চায়, আসলে মহামান্য আদালত নিজেও তারা আজকে দুঃখিত ছিলেন। আমরা দেখেছি যে দুজন জাস্টিসের মুখেও একটি খুব ঠিক বলবো না, একটু দুঃখ ছিল, কারণ তার কাছে তারা এক্সপেক্ট করেন তিনি যদি একটি সাধারণ ব্যক্তি একটি ভিডিও করতেন আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না। তিনি একজন আইনজীবী, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা, একজন আইনজীবী হয়ে এবং আমার থেকে যথেষ্ট বেশি এক্সপিরিয়েন্স তার নিজস্ব থাকাকালীনও তিনি যদি এটা করে থাকে আসলে এটি দুঃখজনক। আমি যে সাধারণ মানুষকে এটা বোঝানোর জন্যই আজকে লাইভে এসেছি। যে অর্ডারটি দেওয়া হয়েছে সেই অর্ডারটি সাংবাদিকদের সবার সামনে এসেছি, দুঃখিত। যেই অর্ডারটি দেওয়া হয়েছে আমি শিওর যে এটা পেটিশনার অলরেডি আপনাদের সামনে বলেছে, তারপরে একটু ব্রিফ দেওয়া হলো। ব্যারিস্টার সাইদুল হক সুমন দুবার লাইভে গিয়েছেন, একবার 23 তারিখে জানুয়ারির, একবার 25 তারিখে। 23 তারিখে একটা সবাই জানেন, 25 তারিখে উনি লাইভে যাওয়ার কারণ ছিল আমরা একটি পেটিশন করেছেন এবং উনি তার জনগণকে জানাতে চেয়েছে যদি কোর্ট একটি রায় দেয় এবং তিনি আর লাইভ করতে না পারেন তাকে যাতে ম্যানেজড হিসাবে না ভাবা হয়। এখন আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইনি। কোর্ট এবং মাননীয় আদালত দুজন সিনিয়র আমাদের যে জাস্টিস ছিলেন ডুয়াল বেঞ্চ রায় আজকে একটি অর্ডার দিয়েছেন যে এই সব ধরনের যে কোনো পাবলিসিটি ভিত্তিক লাইভ এই কেসের জন্য, এই কেস ডিসচার্জের আগ পর্যন্ত এরকম যাতে কোনো কিছু করা না হয় এবং যে দুটি লাইভের কথা আমরা উল্লেখ করছি এখানে সেগুলোকে ইন্টারনেট থেকে অফলোড করা। আমি মালিকরে বলবো, মালিক পক্ষরে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে, নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে ওই আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো, আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা, আপনারা তো টিভি দেখেন না অনেকেই, এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম, এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন, আর কেউ বাংলাদেশে করবে না। এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমারে বলল যে চাউলের অভাব, এরা বেতন পায় না, চাল লই আইছে। বেগম এই গেলানিরে কইছি চাল পাঠাও, হয়তো লালচান্দ্র বলতে হইবে চাল পাঠানোর জন্য। এখন আশ্চর্য লাগে কি জানেন, আমি মনে হয় একমাত্র এমপি, আপনারা মাসে মাসে একবার করে দেখেন। আগের এমপি টেমপি দেখছেন কখনো? শুনছেন কিরকম দেখতে? খালি নেতারা কইছে আইবো, আজকে এমপি নাই। আর আমি বুঝা তো মরছি, আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে, কারণ এইবার আপনারা আমার ভোট দিয়ে যে ইজ্জত দিচ্ছেন, যে আশীর্বাদ দিচ্ছেন, এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে? আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো। এই যে 5 বছর আছি, এই 5 বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি, এটাই আমার জীবনের বড় সফলতা। আপনাদের মামলার কথা কইছেন, এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইবো যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আজকে চাল দিয়ে যাইতেছি, আমি মালিকরে বলবো, মালিক পক্ষরে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে, নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে ওই আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো, আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা, আপনারা তো টিভি দেখেন না অনেকেই, এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম, এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন, আর কেউ বাংলাদেশে করবে না।
এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে। আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন। কারণ আপনারা কি জানেন যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে 200। কত লাগে? আর 1 কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন? 100। তাহলে লস কত? মানে বানাইতে লাগে 200 আর বিক্রি করে 100, তে কত লস হয়? তাহলে এই লস হইলে এরা দিব কেমনে? ব্যবসায় যদি লস হয়, দোকানে যদি লস হয়, তো দোকানদার তে আবাইব কই? তা আমার কথা হইলো এতদিন ধরে যে লস হইতাছে, এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল, এরা একবার কইতে পারলো না শেখ হাসিনারে? কেউ কিছু পায় না। যাই হোক, আমি কথা বাড়াইতাম না। বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না। ব্রিজ খুলানো 1.5 কোটি টাকার একটা ব্রিজ হইতেছে। কইছিলাম যে চানমারের ব্রিজ 2 মাসের ভিতরে করবো, কইয়া গেছিলাম, মনে আছে নাকি জানি? 2 মাসের ভিতরে কান ধরাইছি। শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি। বিদেশ থেকে মানুষ আইবা, এই জায়গা ঘোরাঘুরি করবো, এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা। এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না। এরা এখন কি করে বোঝা বড় মুশকিল। তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন, মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো, আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা, আমি ব্যারিস্টার সুমন এমপি যতদিন আছি বা এরপরে নাও যদি থাকি, তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ রইল। আর নির্বাচন আসছে, একটা উপজেলা নির্বাচন আসছে। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক, যে মানুষের টাকা মারে না, যে মানুষের গম মারে না, যে মানুষের চাল মারে না, যে চা বাগানের মানুষের 5,000 টাকা আসলে 1 থেকে 2,000 টাকা মাইরা দেয় না, এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে, জানে ঘামতে পারে, এরকম একটা লোককে ভগবানের ওয়াস্তে এরকম একটা ভালো লোককে ভোট দিয়েন, তাইলে আগামীতে সংসার করতে ভালো হবে। এখন আমার এমপি বানাইলেন, আমি সৎ ধরেন, আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানানো সৎ, তাহলে টাকা আপনাদের কাছে আইবো? আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লাইব। আপনারা এখানে নিজাম চৌধুরী আছে, আমাদের মেম্বার আছে, মিঠুন আছে, এরা আপনাদেরকে যেভাবে বলে, আমার যদি ভালো চান, মনে করেন যে আমি ভালো লোক চাই, এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন। আর সারা জীবন নাইলে কিন্তু ভুগতে হইব। ভালো সময় আজকে যেটা আমারে ভোট দিয়ে নির্বাচিত করছেন, এই জন্য দুঃসময়ে আইসে এখানে বসে গেছি। আমার বিশ্বাস হয় না সোনারঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে কথা বলবো। আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা, আর নাইলে হাত তুলে গেল গেলে। আমি আজকে চাল দিয়ে গেলাম, আগামী সপ্তাহে যখন যদি এরকম হয়, আমি আপনাদের সাথে আছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আরো একটা খবর নেন, আমি এমপি হবার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা, প্রায় 1.5 কোটি টাকার কাজটা দেওয়ান্দি বাগানে হইতেছে। একটা হাততালি দেন। আপনারা ভালো থাকবেন। 5,000 টাকা করে কি এখনো পান নাই আপনারা? আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে, এরা আপনাদের কাছে এসে যোগাযোগ করবে, যোগাযোগ করে বইলা যাবে যে টাকাটা কই আছে। হ্যাঁ, তোমরা আবার ভাববো না কেউ খাইলিছে কিনা। খাইলে যদি খাইলাই, তাহলে আমার কাছে সরাসরি বলবাই। আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে আমি কইয়া দিছি। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।